ডিহাইড্রেশন মানে কি? পানি শূন্যতা, নাম শুনছেন? পানি শূন্যতা, পানি শূন্যতাটাই বলে ডিহাইড্রেশন। ঠিক আছে, পানি শূন্যতা মানে ডিহাইড্রেশন। পানি শূন্যতা কি কি কারণে হইতে পারে? কয়েকটা কারণের নাম বলেন তো। সহজ তো, পানি শূন্যতা কি কারণে হইতে পারে? ডায়রিয়া হইলে পানি শূন্যতা হইতে পারে, সিভিয়ার ভমিটিং বা সিভিয়ার সোয়েটিং, অতিরিক্ত ঘামাইলে পানি শূন্যতা হইতে পারে, পানি না খাইলেও পানি শূন্যতা হইতে পারে, কিন্তু পানি না খাইলে পানি শূন্যতা এরকম হারটা কম। ঠিক আছে, ডায়রিয়ার কারণে আমরা বেশি পাই এই ডিহাইড্রেশন। আর ভমিটিং যাদের হয়, অতিরিক্ত বমি, সেই সব ক্ষেত্রে ডিহাইড্রেশন পাই। দেখা যাচ্ছে? দেখতে পারতেছেন? না, দেখা যায় না। এখন দেখা যায়? হ্যাঁ, এবার দেখা যায়। আচ্ছা ঠিক আছে। ডিহাইড্রেশন, ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। বললাম যে ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। ডিহাইড্রেশন বোঝার কিছু উপায় আছে। ঠিক আছে, আমরা কয়েকটা টেস্ট করে বুঝতে পারি পেশেন্টের উপর। একটার জিহ্বা দেখি, জিহ্বা শুকায় দেয় ডিহাইড্রেট হইলে। আর দেখতে পারি স্কিন পিঞ্চ। স্কিন পিঞ্চ মানে কি? স্কিন পিঞ্চ হচ্ছে চিমটি কাটার মতো। আমরা বুকের উপর ধরে যদি চিমটি কাটার মতো করি, তাহলে স্কিন পিঞ্চ মানে যদি এই স্কিনটা ধীরে ধীরে যায় আগের অবস্থানে, এটা হচ্ছে স্কিন পিঞ্চ। ঠিক আছে, মিউট করেন আপনারা। সাউন্ডের সমস্যা করতেছে, মিউট করেন। স্কিন পিস আর টাং দেখে আমরা বুঝতে পারি, মানে জিহ্বা দেখে বুঝতে পারি এই ডিহাইড্রেট কি না। ডিহাইড্রেশন মানে পানি শূন্যতা। ঠিক আছে, পানি শূন্যতা কি কি কারণে হইতে পারে? এক নম্বরে ডায়রিয়া, দুই নম্বরে ভমিটিং বা বমি করা, আর তিন নম্বরে আছে সোয়েটিং। বার্ন, পুড়ে গেলে, আগুনে পুড়ে গেলেও কিন্তু ডিহাইড্রেটেড হইতে পারে। আমরা সব থেকে বেশি পাই আশেপাশে হচ্ছে ডায়রিয়ার কারণে পানি শূন্যতা, এটা বেশি বেশি পাই। এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতা তিন প্রকার। ঠিক আছে, তিন প্রকার। একটারে বলি নো সাইন অফ ডিহাইড্রেশন বা মাইল্ড। মাইল্ড যেটারে বলে মানে অল্প ডিহাইড্রেটেড, এটার আরেকটা নাম হচ্ছে নো সাইন অফ ডিহাইড্রেশন। আর একটা হচ্ছে সাম ডিহাইড্রেশন মানে মডারেট, মাঝামাঝি, মোটামুটি যেটা। ঠিক আছে, এটারে বলে সাম ডিহাইড্রেশন। আর একটা আছে মারাত্মক, সেটারে বলি কি সিভিয়ার ডিহাইড্রেশন। সিভিয়ার ডিহাইড্রেশন মানে মারাত্মক। এই নো সাম সিভিয়ার তিনটা ক্যাটাগরির উপর আমাদের তিন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। ঠিক আছে, তিনটা ক্যাটাগরির উপর তিন ধরনের ট্রিটমেন্ট দিতে হয়। নো ডিহাইড্রেশন কখন হয়? নো ডিহাইড্রেশন হয় যে সামান্য ডায়রিয়া, যে তিন চার চার পাঁচবার পাতলা পায়খানা হইলো, এরপর আমরা নো ডিহাইড্রেশন পাই। ঠিক আছে, নো ডিহাইড্রেশন পাই। পাতলা পায়খানা যখন 10-12 বার হয়ে যায়, তখন এইটা হয়ে যায় সাম ডিহাইড্রেশন। আর যদি 20 বারের উপর 15-20 বার হয়, তখন সেটা হয়ে যায় সিভিয়ার ডিহাইড্রেশন। এই যে গরমের মধ্যে যে মাঝখানে অনেক ঘামতে ছিল, সুইটিং হয়েছে, এটা কেমন হয়? এটা হচ্ছে নো ডিহাইড্রেশন। ঠিক আছে, এই ক্ষেত্রে নো ডিহাইড্রেশন হয়। সুইটিং এর কারণে সাধারণত কখনোই সিভিয়ার ডিহাইড্রেটেড হয় না। নো ডিহাইড্রেশন হয়, মাঝে মধ্যে সিভিয়ার সুইটিং হইলে সাম ডিহাইড্রেশন হয়। আর বমি করলে যদি ওই সেম কায়দায় একটা না, মানে দেখা যায় যে 2 ঘন্টার ভিতর পেশেন্ট 20-25 বার বমি করছে, তখন সে সিভিয়ার ডিহাইড্রেটেড হয়ে যায়। ঠিক আছে, আর অল্প বমি যেমন 3-4 বার বমি করলে নো ডিহাইড্রেশন পাই, 10-12 বার বমি করলে আমরা সাম ডিহাইড্রেশন পাই। ঠিক আছে, এই দেখেন এই জায়গায় পার্থক্য দেয়া আছে। আমরা কিভাবে বুঝবো নো সাম সিভিয়ার? এতগুলো পয়েন্ট মনে রাখতে হবে না, আমরা মেইনলি দেখি টাং। দেখেন এই টাং নো ডিহাইড্রেশনে নরমাল থাকবে সাধারণত। টাং সাধারণত শুকনোই থাকে, মানে জিহ্বা, টাং মানে জিহ্বা, জিহ্বা নরমালি থাকে এই ক্ষেত্রে। ঠিক আছে, নরমাল মানে ভেজা ভেজা যেমন থাকে তেমনই একটু হালকা শুকাইতে পারে। সাম ডিহাইড্রেশনে ড্রাই হয়ে যায়, শুকাই যায়, পেশেন্ট কমপ্লেন করে তার জিহ্বা শুকনা, বা আমরা যদি তার জিহ্বা দেখি শুকনা দেখি। আর সিভিয়ার ডিহাইড্রেশনে ভেরি ড্রাই, একদমই শুকনা দেখবেন, যে কোনো ভিজা ভাবই নাই, একদম শুকনা, আমরা এইটাই দেখি। ঠিক আছে, আর
থার্স্ট মানে সে পানি খাইতে চায় কিনা, ঠিক আছে, এইটা পেশেন্টের কাছে শুনি যে তার তৃষ্ণার্ত কিনা, ঠিক আছে, তৃষ্ণার্ত কিনা। যদি নো ডিহাইড্রেশন হয় মানে অল্প, এই ক্ষেত্রে নরমাল, মোরেবার এই ক্ষেত্রে কিছুটা হয় না, ঠিক আছে। মডারেট বা সামের ক্ষেত্রে পেশেন্ট তৃষ্ণার্ত থাকে, সে পানি খাইতে চায়। আর সিভিয়ার ডিহাইড্রেশনের ক্ষেত্রে কন্ডিশন খারাপ হয়ে যায়, আনকনসিয়াস হয়ে যাইতে পারে, মানে অজ্ঞান হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে পেশেন্টটার পানি খাইতেই পারে না, এই যে লেখা আছে দেখেন, আনএবল টু ড্রিঙ্ক, মানে সে খাওয়ার মতো কন্ডিশনে থাকে না। আর একটা জিনিস দেখি, স্কিন পিঞ্চ, আগেই বললাম স্কিন পিঞ্চ কে এইভাবে দেখি, স্কিন পিঞ্চ বুকের উপর সিমটি কাটে যেমন, ওইভাবে আমরা চামড়াটা ধরে আনি দুইটা আঙ্গুল দিয়ে, ঠিক আছে, ধরে আনি সাইডে দিই। যদি দেখি স্কিন আস্তে আস্তে যাচ্ছে, মানে ইলাস্টিসিটি দিতে, রাবার টান দিলে যেমন বললে আবার আগের মতো চলে আসে, স্কিন যদি এরকম তাড়াতাড়ি আগের মতো কন্ডিশনে চলে আসে চলে, সেটা নরমাল। যদি স্লোলি যায় তাহলে হইছে মডারেট। আর যদি ভেরি স্লোলি মানে একদম আস্তে আস্তে যায়, ধরেন 10-12 সেকেন্ড ধরে গেল আগের কন্ডিশনে, ওইটাই হবে সিভিয়ার ডিহাইড্রেশন, ঠিক আছে। আর পালস দেখি, অনেক সময় পালস দেখেও আমরা বুঝতে পারি। নো ডিহাইড্রেশনে নরমাল পালসই থাকে, তেমন চেঞ্জ হয় না। সাম ডিহাইড্রেশনে পালস রিডিউস মানে কমে যায়, ঠিক আছে, কমে যায়, পালস রেট কম পাবেন। আর সিভিয়ার ডিহাইড্রেশনে পালস পাবেনই না অনেক সময়, বা উইক পালস পাবেন, একদম আস্তে আস্তে, অনেক সময় পাওয়াই যায় না, ঠিক আছে, বোঝা যায় না যে তার পালস চলতেছে। এটা বলে উইক এন্ড ফেবল, এই জায়গায় লেখা নাই, উইক এন্ড ফিবল পালস বলে, ঠিক আছে। এই তিন ধরনের ডিহাইড্রেশন আমরা এইভাবে পার্থক্য করি। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, ডিহাইড্রেশন আমরা এইভাবে তিন ভাবে ভাগ করে ফেলি, ঠিক আছে। নো, সাম, সিভিয়ার। তাহলে খারাপ কোনটা? ডিহাইড্রেশন সব থেকে সিভিয়ার খারাপ, অবশ্যই, ঠিক আছে, সিভিয়ার খারাপ। এবার আসেন, ডিহাইড্রেশন যেই কারণে হয়, মানে মেইন হয় হচ্ছে ডায়রিয়ার জন্য, ভমিটিং, ডায়রিয়া, এই দুইটা কারণেই বেশি। এবার আমরা ডায়রিয়ায় যাই, তারপর ডিহাইড্রেশনের ট্রিটমেন্ট ডায়রিয়ার মধ্য দিয়ে আমি বলবো, ঠিক আছে। ডায়রিয়া কাকে বলে বলেন তো? ডায়রিয়া কাকে বলে? অতিরিক্ত পাতলা পায়খানা কয়েকবার হলে। হ্যাঁ হ্যাঁ, আবার বলেন, শোনা যায়নি। পাতলা পায়খানা কয়েকবার হইলে, অতিরিক্ত পরিমাণ। এইটি লাগবে কয়বার? একবার বা দুইবার হলে কি তারা ডায়রিয়া বলবেন? না না, কয়বার হইতে হবে মিনিমাম? 8-10 বারের বেশি হতে হবে। না, এতবার না, এতবার হলে তো পেশেন্ট সাম ডিহাইড্রেশনে চলে যাবে অলরেডি, ঠিক আছে। 3 বার বা তার বেশি, 3 বার বা তার বেশি, ঠিক আছে, মিনিমাম 3 বার হইতে হবে। 3 বা তার বেশি বার পাতলা পায়খানা হইলে, পাতলা পায়খানা বলতে এটাকে একদম পাতলা হবে তা না, লুজ স্টুল, ঠিক আছে, লুজ স্টুল, নরম, আমরা যেমন স্বাভাবিক হয় অমন স্বাভাবিক না, নরম হইতে হবে, ঠিক আছে। 3 বা তার বেশি বার হইলে তারে আমরা ডায়রিয়া বলবো। এর কম হইলে ডায়রিয়া বলা যাবে না, ঠিক আছে। 2 বার হইলেও ডায়রিয়া বলা যাবে না, 3 বার হইতে হবে। যদি পাতলা পায়খানা একবার হয় আর হইলো না, তাইলে ওটা কিন্তু ডায়রিয়া না। পাতলা পায়খানা হইতে হবে কয়বার? 3 বার বা তার বেশি। যদি 3 বা তার বেশি বার হয় তখন মিউট করেন। 3 বার বা তার বেশি হলে তারে আমরা ডায়রিয়া বলবো, ঠিক আছে। ডায়রিয়া কি কারণে হয়? কয়েকটা কারণ বলেন তো, কি কারণে ডায়রিয়া হইতে পারে? ফুড পয়জনিং যদি বেশি খাবার দেয়, যে খাবার দাবারের থেকে বেশি, সবচেয়ে বেশি হয়ে থাকে, হইতে পারে। আর এই যে ফুডের কারণে যেটা বললেন, ফুডের কারণে যে ডায়রিয়া, এটার আরেকটা নাম আছে, কি নাম বলি বলতে পারবেন? ফুড পয়জনিং। ফুড পয়জনিং, ফুড পয়জনিং আরো একটা ভালো নাম আছে, সুন্দর নাম আছে, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে। এইটারে বলি আমরা গ্যাস্ট্রোএন্টারাইটিস। ডায়রিয়ায় সাধারণত শুধু পাতলা পায়খানার কথাই আসে, বমির কথা আসে না। কিন্তু এই খাবার দাবারের কারণে যেটা হয়, এটা খাবার দাবারের কারণে যেটা হয়, এইটারে বলে গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে। বুঝতে পারছেন? জি স্যার। গ্যাস্ট্রোএন্টারাইটিস খাবার দাবারের কারণে হবে। এক্ষেত্রে পাতলা পায়খানার সাথে বমি হবে পেশেন্টের, বমির হিস্ট্রিও দেবে পেশেন্ট, বলবে তার বমিও হচ্ছে পাতলা পায়খানা হচ্ছে, দুইটাই হচ্ছে, তাহলে ওইটারে বলবো আমরা গ্যাস্ট্রোএন্টারাইটিস, ঠিক আছে। আমরা ডায়রিয়া আসি, গ্যাস্ট্রোএন্টারাইটিস নিয়ে একটু পরে কথা বলতেছি। ডায়রিয়া 3 বার তার বেশি বার পাতলা পায়খানা হলে তারে আমরা ডায়রিয়া বলবো। ডায়রিয়ার একটা কারণ তো বললেন, এই যে ফুড পয়জনিং এর ক্ষেত্রে হয়। আর কি কি কারণে হয়? ব্যাকটেরিয়ার ডায়রিয়া কমন না ভাইরাসের ডায়রিয়া কমন না প্যারাসাইটের? কি দিয়ে ডায়রিয়া বেশি হয় বলেন তো? ব্যাকটেরিয়া থেকে হইতে পারে। হ্যাঁ, হইতে পারে, তিনটা দিয়ে হয়, কিন্তু বেশি হয় কোনটা দিয়ে আপনাদের কি মনে হয়?
ব্যাকটেরিয়া দিয়ে বেশি। ব্যাকটেরিয়া দিয়ে বেশি, কিন্তু ব্যাকটেরিয়া দিয়ে বেশি না, ঠিক আছে। ডায়রিয়া সব থেকে মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাস। ভাইরাস। হ্যাঁ, মোস্ট কমন কজ হচ্ছে ভাইরাস। মিউট করে রাখেন, যখন কিছু বলবেন তখন ই করবেন, ঠিক আছে, এমনি এমনি করবেন না। দাঁড়ান আমি স্ক্রিন শেয়ার করতেছি, একটা শখ দেখাবো। দেখতে পাচ্ছেন? দেখা যাইতেছে কিনা? জি দেখছি। জি দেখা হ্যাঁ, জি স্যার এই যাচ্ছে। জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট সব কিছুর নাম লেখা আছে, ঠিক আছে। তিনটা দিয়েই ডায়রিয়া হয়, ভাইরাস দিয়ে হয়, ব্যাকটেরিয়া দিয়ে হয়, প্যারাসাইট দিয়ে হয়, সিরিয়ালি দেওয়া আছে। সব থেকে কমন কথা আমাদের ভাইরাস, এই জন্য ভাইরাস সবার আগেই দেওয়া। এই ভাইরাসের ভিতর দেখেন অনেকগুলো নাম দেওয়া আছে, রোটা ভাইরাস, নরো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস। এত কিছু মনে রাখতে হবে না, সব থেকে কমন কজ হচ্ছে রোটা ভাইরাস, এই একটা মনে রাখবেন খালি। রোটা ভাইরাসের দিয়ে যে ডায়রিয়া হয়, এটা হচ্ছে বাংলাদেশে সব থেকে কমন। বাচ্চাদের যত ডায়রিয়া হয় সব ম্যাক্সিমাম কজ হচ্ছে রোটা ভাইরাস, ঠিক আছে। আর আমাদের অ্যাডাল্টদের অনেক অনেক কারণেই ডায়রিয়া হতে পারে, এর ভিতরে একটা কমন কজ ওটা। তারপর আসেন ব্যাকটেরিয়াল। ব্যাকটেরিয়াও অনেকগুলো, ব্যাকটেরিয়া এই জায়গায় যতগুলো নাম আছে সবগুলোই কমন, ঠিক আছে, সবগুলোই কমন। ইকোলাই দেওয়া হয়, ক্লোস্ট্রিডিয়াম দেওয়া হয়, স্টাফাইলোকক্কাস অরিয়াস দেওয়া হয়, ভিব্রিও ক্যালোরি দেওয়া হয়। এই যে একটু আগে ফুড পয়জনিং এর কথা বললেন না, ফুড পয়জনিং বেশি হয় স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে, ঠিক আছে। স্টাফাইলোকক্কাস অরিয়াস দিয়ে ফুড পয়জনিং সব থেকে বেশি হয়। আর এই জায়গায় দেখেন ভিব্রিও কলেরার কথা লেখা আছে। কলেরার নাম শুনছেন না? কলেরা হইতো না আগে অনেক? এই কলেরা হয়েছে ভিব্রিও কলেরিডিয়া, ঠিক আছে, ভিব্রিও কলেরিডিয়া। তারপর এই সাইডে আসেন, দেখেন সালমোনেলা সিজেলা, ডিসেন্ট্রি। ডিসেন্ট্রিও কিন্তু এক প্রকারের ডায়রিয়া, ঠিক আছে, ডিসেন্ট্রিও এক প্রকারের ডায়রিয়া। ডিসেন্ট্রি হয় সিজেলা আর সালমোনেলা দিয়ে, সিজেলা আর সালমোনেলা দিয়ে। আর নিচে দেখেন প্যারাসাইটের নাম লেখা আছে অনেকগুলা। প্যারাসাইটের নাম মনে না রাখলেও হবে, এগুলোর অত দরকার নাই। প্যারাসাইট দিয়েও ডায়রিয়া খুব কমন, প্যারাসাইট দিয়েও ডায়রিয়া খুব কমন। এর ভিতর সব থেকে কমন হচ্ছে এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, ঠিক আছে। ডিসেন্ট্রির কথা যখন বললাম, ডিসেন্ট্রি আবার দুই প্রকার, ঠিক আছে। অনেকে বলবে যে ডিসেন্ট্রির সাথে রক্ত যায়, আমাশ হয়, মানে ডিসেন্ট্রি মানে আমাশ হয় কিন্তু, ঠিক আছে। রক্ত জয়ের কথা বলবে, এই রক্ত গেলে সেইটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়াল কজ, ঠিক আছে, ব্যাকটেরিয়াল কজ। এই যে সিজেলা সালমোনেলা বললাম, সিজেলা আর সালমোনেলা হচ্ছে রক্ত যায় পায়খানার সাথে, আমাশয়ের সাথে। আর ওই যে প্যারাসাইট দিয়ে বললাম এন্টামোবিয়া হিস্টোলাইটিকা, এই ক্ষেত্রে রক্ত যায় না, তার আমাশ হয়। পেশেন্ট বলবে আমাশ হয়, ওই যে আম যাচ্ছে কিন্তু রক্ত যাবে না এই ক্ষেত্রে কোনো, ঠিক আছে। এইভাবে আমরা দুইটা আলাদা করি, কোনটা প্যারাসাইট না কোনটা ব্যাকটেরিয়া। বুঝতে পারছেন টোটালটা? তাহলে সব থেকে কমন কজ কোনটা? ভাইরাস। ভাইরাস, ঠিক আছে, সব থেকে কমন কজ ভাইরাস। এবার আছে, হ্যাঁ বলেন। ডায়রিয়ার কলেরার মধ্যে ডিফারেন্সটা কি একটু যদি বলতেন? কলেরা, ডায়রিয়া আর কলেরার ভিতর ডিফারেন্সটা মানে হচ্ছে কলেরা হয় একটা ব্যাকটেরিয়া দিয়ে, ঠিক আছে। ওই যে ভিব্রিও কলেরি দিয়েই যদি হয় তাহলে সেইটা হবে কলেরা, কিন্তু বর্তমানে আমাদের কলেরা নাই কিন্তু, ঠিক আছে। WHO অনুযায়ী কলেরা ইরেডিকেট হয়ে গেছে, কলেরা নাই। কিন্তু দুই একটা কেস ওইভাবে পাওয়া যায় না, মানে ওগুলো কলেরা বলাও যায় না ওইভাবে, ঠিক আছে। কলেরা আপাতত নাই, কলেরা ইরেডিকেট হয়ে গেছে। কলেরা বলবো যদি ভিব্রিও কলেরি দিয়েই হয়, অন্য কোনোটা দিয়ে হইলে হবে না। যদি ভিব্রিও কলেরি ব্যাকটেরিয়া আমরা পাই কালচার করে, তাহলে সেটাকে আমরা কলেরা বলবো। কলেরা হইলে কি হয়? কলেরা হইলেও সেম, ওই ডায়রিয়া হবে, সেক্ষেত্রে বমিও হইতে পারে, ঠিক আছে, এইসবই হবে। জি বুঝছি। বর্তমানে ডিসেন্ট্রি আছে কিন্তু, ঠিক আছে, ডিসেন্ট্রি কিন্তু দূর হয়নি, ডিসেন্ট্রি পাওয়া যায়, অহরহ পাওয়া যায়, ঠিক আছে। কলেরা দূর হয়ে গেছে কিন্তু ডিসেন্ট্রি কিন্তু অহরহ পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা কনফার্ম করব কিভাবে বা টেস্ট করব কি, ডায়রিয়া হইলে কি কি টেস্ট করতে দেয় বা করা উচিত বলেন তো? ইলেকট্রোলাইট, হ্যাঁ ইলেকট্রোলাইট ভালো পয়েন্ট। আর একটা
সিবিসি করতে দেওয়া উচিত। সিবিসি তে আমরা চেঞ্জ দেখে বুঝতে পারি এটা ভাইরাল কজ না ব্যাকটেরিয়াল কজ না প্যারাসাইট দিয়ে হয়েছে, ঠিক আছে। সিবিসি যদি আমরা ডাব্লিউবিসি কাউন্ট দেখি, ডাব্লিউবিসি কাউন্ট এক একটায় এক এক রকম বাড়ে। সাধারণত ব্যাকটেরিয়াল কজ হইলে নিউট্রোফিল কাউন্টটা বেড়ে যায়, ভাইরাস দেওয়া হইলে লিম্ফোসাইট কাউন্ট বেড়ে যায়, আর যদি প্যারাসাইট দেওয়া হয় ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়, ঠিক আছে। ইউসিনোফিল কাউন্ট বা এই ইউসিনোফিল কাউন্টই বাড়ে, অন্যটা বাড়ে না। ইউসিনোফিল কাউন্ট বেড়ে যায়, তাহলে একটা সিবিসি করা উচিত। আর ইলেকট্রোলাইট অবশ্যই করা উচিত, ঠিক আছে। ইলেকট্রোলাইট অবশ্যই করা উচিত, কারণ কি ডায়রিয়া হলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়, ঠিক আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলোর ইমব্যালেন্স তৈরি হয়, তাই ইলেকট্রোলাইট করতে দিতে হবে। ডায়রিয়া হলে ডায়রিয়ার কারণে কিন্তু পেশেন্ট মারা যায় না, মারা যায় কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে পেশেন্ট মারা পর্যন্ত যাইতে পারে, ঠিক আছে। দেখবেন অনেকের সোডিয়াম কমে যায়, ডায়রিয়া হলে পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে যায়, আনকনশাস হয়ে যায় অনেকবার বাথরুম হইলে। তার ইলেকট্রোলাইট করতে দিলে দেখবেন সোডিয়াম অনেক কমে গেছে, ঠিক আছে। সোডিয়াম কমে গেলে সোডিয়ামের নরমাল ভ্যালু হচ্ছে 135 থেকে 145, 135 থেকে 145, সাধারণত 120 এর নিচে আসলে পেশেন্টের অবস্থা মারাত্মক হয়ে যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের সোডিয়াম দিতে হয় আর কি, আইভি দেওয়া যায় বা ট্যাবলেট আকারে পাওয়া যায়। সাধারণত বেশি কমে গেলে আমাদের আইভি দিতে হয়, ঠিক আছে। 120 এর নিচে নামে আসলে আমাদের আইভি দিতে হয় সোডিয়াম। এজন্য ইলেকট্রোলাইট করাটা কিন্তু জরুরি। আর পটাশিয়ামও অনেক সময় কমে যায়, অনেক সময় বাড়ে। ডায়রিয়ার ক্ষেত্রে কমে, অবশ্যই বাড়ার কোনো সুযোগ নাই। পটাশিয়াম কমলে সাধারণত হার্ট অ্যাটাক করতে পারে পেশেন্ট, ঠিক আছে। পটাশিয়ামের স্বাভাবিক ভ্যালু হচ্ছে 3.5 থেকে 5, 3.5 থেকে 5। পটাশিয়াম যদি কমে যায় বেশি, তাহলে পেশেন্ট হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এজন্য ইলেকট্রোলাইট অবশ্যই করতে দিতে হবে, আর একটা সিবিসি করতে দিতে হবে। আর অ্যাকুরেট কজ আইডেন্টিফাই করার জন্য স্টুল কালচার করতে দেওয়ার নিয়ম, কিন্তু স্টুল কালচার করতে দিলে ওর রেজাল্ট আসতে মিনিমাম 7 থেকে 10 দিন লাগবে, 10 দিনে ডায়রিয়া হয়ে আবার ভালো হয়ে যাবে, ঠিক আছে। এজন্য আমরা স্টুল কালচার করতে ওইভাবে দিই না, আমরা এম্পেরিক্যাল থেরাপি দিই, মানে কম্বাইন্ড থেরাপি দিই, যাতে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন এই পর্যন্ত? জি বুঝছি, এতটুকু বুঝছি। এবার আসেন ট্রিটমেন্ট, মেইন জিনিস। ট্রিটমেন্ট কি দেবেন বলেন, ডায়রিয়ার ট্রিটমেন্ট কি দেই স্যালাইন। বলেন? স্যালাইন। কি স্যালাইন? কলেরা স্যালাইন। কলেরা স্যালাইন। ফার্স্টেই কি স্যালাইন দি মুখে খাইতে দেই না? পরে স্যালাইন স্যার। ওর সোনাইন দিতে পারি। আমাদের প্রথম চুজ হইছে ওটস স্যালাইন। যদি বেশি ওই যে আগে ডিহাইড্রেশনের কথা বললাম না, নো সাম সিভিয়ার, ঠিক আছে। নো সাম সিভিয়ার, নো আর সামে থাকলে আমরা সাধারণত ওআরএস ওটস স্যালাইন দিই, ঠিক আছে। আর যদি সিভিয়ার ডিহাইড্রেটেড হয় তখন আমরা কলেরা স্যালাইন দিব, কলেরা স্যালাইন দিব, ঠিক আছে। এবার নিয়ম কতটুক দিবেন এইটা দেওয়া নির্ভর করে। ওআরএস কয়টা দেই, কিভাবে দেই পেশেন্টে? ওআরএস এটা জৈব স্যার পায়খানা করব স্যার, তারপরে দিয়ে ততবার খাইবো। ততবার কতটুকের সাথে পানির সাথে মিশাইতে হয় একটা এটা ওআরএস? আধা লিটার পানির সাথে একটা ওআরএস মিশাইবো। হ্যাঁ, এখন পেশেন্টে তাইলে বলতে হবে প্রতিবার পাতলা পায়খানার পর একটা ওআরএস হাফ লিটার পানির সাথে মিশিয়ে খাবে, ঠিক আছে। প্রতি পাতলা পায়খানার পর ওআরএস হাফ লিটার পানির সাথে মিশিয়ে খাবে। এটা হচ্ছে সাম ডিহাইড্রেশনের ক্ষেত্রে, মানে একদম মাইল্ড কেসে, ঠিক আছে। মাইল্ড কেসে। যদি মডারেট কেসে চলে যায় তাইলে আমাদের হিসাবটা একটু ভিন্ন। তাইলে আমাদের হিসাব হয়েছে 75 ml, 50 থেকে 75 ml পার কেজিতে দিতে হয়, ঠিক আছে। পার কেজি হিসাবে দিতে হয়, সেটা 4 ঘন্টার ভিতর পেশেন্টের খাইতে হয়, ঠিক আছে। 75 ml পার কেজি হিসাবে। যদি পেশেন্টের ওয়েট দেখবো আমরা, এরপর আমরা একটা হিসাব করব, হিসাব করে সেটা 4 ঘন্টার ভিতরে খাইতে দিতে হবে, ঠিক আছে। এটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশি ফলো করি, বড়দের ক্ষেত্রে এত ফলো করি না। বড়দের ক্ষেত্রে আমরা ওই রকম এক প্যাকেট প্রত্যেকবার পাতলা পায়খানার পর খাইতে বলি। যদি সিভিয়ার ডিহাইড্রেট হয়ে যায় তারপর আমরা স্যালাইন লাগাই দিই, কলেরা স্যালাইন লাগাই দিই, ঠিক আছে। এই কলেরা স্যালাইন কিভাবে দিব? যদি দেয়া লাগে, আপনার ওআরএস দিয়ে কাজ হচ্ছে না, আমার এবার স্যালাইন দেয়া লাগবে, কলেরা স্যালাইন দেয়া লাগবে। কলেরা স্যালাইন দেওয়ার নিয়মটা কি এই ক্ষেত্রে? যদি সিভিয়ার ডিহাইড্রেটেড হয় পেশেন্ট, কলেরা স্যালাইন আমরা প্রথমে শুরু করব রানিং এ, ঠিক আছে। রানিং এ এই ক্ষেত্রে পুরো এক ব্যাগ রানিং দেওয়ার দরকার নাই। আপনারা যদি 300 ml, 250 ml থেকে 300 ml রানিং দিয়ে দেন, তাইলে পেশেন্ট দেখবেন আস্তে আস্তে একটু ইমপ্রুভমেন্টে যাচ্ছে। যখন 250 থেকে 300 ml রানিং দিবেন, তারপর ড্রপটা কমাই দিবেন, তারপর আমরা 30 ড্রপে দেব। আর যদি রানিং না দিতে চান তাইলে হাইয়ের যত ড্রপে দেওয়া যায় ওই ই দিয়ে
সেট দিয়ে হাইয়েস্ট সাধারণত 40-50 ড্রপে দেওয়া যায়, ওই ড্রপে চালাই দিবেন, ঠিক আছে? ওই ড্রপে চালাই দিবেন, ওই ড্রপে 1 ঘন্টা চালাবেন ওইরকম, তারপর আস্তে আস্তে কমাবেন যদি ইমপ্রুভমেন্ট হয়। আর যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে রানিং এ দিতে হবে, ঠিক আছে? রানিং এ দিতে হবে। কলেরা স্যালাইন দেওয়ার নিয়ম এইরকম, যদি সিভিয়ার ডিহাইড্রেট হয় মিনিমাম একদিনে সাধারণত আমরা 2 থেকে 3 লিটার দিই, 3 লিটার পর্যন্ত দেই, এর বেশি সাধারণত আবার দেই না, তাইলে আবার আবার সাইড এফেক্ট আছে, ঠিক আছে? একদিনে সর্বোচ্চ 3 লিটার দেই। আর যদি পাতলা পায়খানা বন্ধ না হয় সেই ক্ষেত্রে আরো বেশি দেয়া লাগতে পারে, সেই ক্ষেত্রে আমরা 5 লিটার পর্যন্ত দিতে পারি, ঠিক আছে? স্যালাইন যদি 30 ড্রপে দেই 1 লিটার, তাহলে কত টাইমের ভিতর শেষ হয় বলেন? তাহলে স্যার প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে স্যার। মাত্র? যদি 30 ড্রপে দেই কতক্ষণে শেষ হবে? 30 ড্রপ, আচ্ছা 10 ড্রপে দিলে কতক্ষণে শেষ হবে বলেন তো? ফার্স্ট সহজ হিসাব করেন। 1 লিটার স্যালাইন, যে কোনো স্যালাইন, সেটা কলেরা স্যালাইন, যে কোনো স্যালাইন যদি 10 ড্রপে দেই তাহলে কতক্ষণের ভিতর শেষ হবে? তাহলে তো স্যার 7 থেকে 9 ঘন্টা সময় লাগে। আর না, এটার হিসাব একদম সহজ, এইভাবে মনে রাখবেন, যদি 1 লিটার 10 ড্রপে চালাই তাহলে সেটা একদিন বসে শেষ হবে, একদিন, ঠিক আছে? 24 ঘন্টা, 10 ড্রপে দিলে 24 ঘন্টা 1 লিটার, ঠিক আছে? এবার হিসাব করেন, তাহলে ড্রপ বাড়াইলাম, 20 ড্রপ করে দিলাম, তাহলে কতক্ষণে শেষ হবে? তাহলে তো 12 ঘন্টা স্যার। 12 ঘন্টায়। এবার আবার বাড়াইলাম 30 ড্রপে, তাহলে কয় ঘন্টায় শেষ হবে? তাহলে তো স্যার 8 ঘন্টা। 8 ঘন্টায় শেষ হবে, হ্যাঁ ঠিক আছে, হিসাব এইভাবেই শেষ হয়, ঠিক আছে? তাহলে 30 ড্রপে দিলে সাধারণত আমরা যদি 30 ড্রপে দেই তাহলে একদিনে কত লিটার ফ্লুইড লাগবে, কত লিটার স্যালাইন লাগবে? 3 লিটার স্যার দিতে পারবো স্যার। 3 লিটার লাগবে, হ্যাঁ ওই 3 লিটার, নিয়ম অনুযায়ী 3 লিটার। তাহলে আমরা সাধারণ নিয়ম অনুযায়ী একদিনে 3 লিটার দেই, ঠিক আছে? বেশি দিব যখন পাতলা পায়খানা তার বেশি ফ্রিকোয়েন্সি হবে, ধরেন 20-25 বার সে গেল, কমতেই যেত না, সেই ক্ষেত্রে আমরা বাড়াবো, কিন্তু নরমালি একদিনে 3 লিটারের বেশি আমরা দেই না। যদি পাতলা পায়খানা বেশি বার হয় তাহলে বাড়াবো, তাহলে 5 লিটারও দিতে পারি, আস্তে আস্তে বাড়াইতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বুঝতে পারছেন হিসাব? জি স্যার। এটা হচ্ছে অ্যাডাল্টদের ক্ষেত্রে। এবার আসেন বাচ্চাদের ক্ষেত্রে। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মে কিছু দেয়া যাবে না, বাচ্চাদের ক্ষেত্রে সবকিছু আলাদা নিয়মে, ঠিক আছে? বাচ্চা বলতে এখন এই জায়গায় একদম ছোট বাচ্চাও বুঝাচ্ছে, একটু বড় বাচ্চাও বুঝাচ্ছে, ধরেন 1 বছর, 2 বছর, 3 মানে বছর, স্যার 18 বছরের নিচে। হ্যাঁ 18 বছরের নিচে, ঠিক আছে? 18 বছর না, এই ক্ষেত্রে 12 বছর, 12 বছর থেকে আমরা এই যেটা বললাম এই ট্রিটমেন্টই ফলো করি, ঠিক আছে? ধরেন এবার বাচ্চা, ইনফ্যান্ট, ঠিক আছে? 1 বছরের কম বাচ্চা, ধরেন 1 বছরের কম বাচ্চার ডায়রিয়া হয়েছে, তারে কতটুকু স্যালাইন দিবেন? তার ক্ষেত্রে স্যার বলেন, প্রতিবার পাতলা পায়খানার পর কতটুকু দিবেন? 10 গ্রাম করে দেওয়া যেতে পারে স্যার। 10? কত? 10? আচ্ছা, এটা একদম সহজ হিসাব, ঠিক আছে? একদম সহজ। 1 বছর মনে রাখবেন, বা 10 কেজির কম, যদি বাচ্চার ওয়েট 10 কেজির কম হয়, ঠিক আছে? 10 কেজির কম হয়, তাহলে আমরা প্রতিবার পাতলা পায়খানার পর 10 থেকে 20 চামচ খাওয়াবো। 1 চামচে সাধারণত 5 ml, তাহলে 10 চামচে কত? 50 ml, তাহলে তারে আমরা দেবো 50 থেকে 100 ml, ঠিক আছে? 50 থেকে 100 ml, ক্লিয়ার? বুঝতে পারছেন? জি স্যার। 10 থেকে 20 ml, এটা যদি 10 কেজির কমে হয়, ঠিক আছে? 10 কেজির কম হয়, সাধারণত আমরা 10 চামচ দিয়ে শুরু করবো, আমরা 20 চামচে যাব না, ঠিক আছে? 20 চামচে যাব না, আস্তে আস্তে যত ওয়েট বাড়বে তত আমরা বাড়াবো, ঠিক আছে? যত ওয়েট বাড়বে তত আমরা বাড়াবো, এইটা বললাম। নোয়ের ক্ষেত্রে, হ্যাঁ বলেন। স্যালাইন স্যার হ্যাঁ ওর স্যালাইন, ওর স্যালাইন মুখে খাওয়াই দিই, ঠিক আছে? মুখে খাওয়াই দিই, ওইটার কথা কত বলছি। চামচ? 10 চামচ দিয়ে শুরু করব, 10 চামচ মানে 50 ml, এক চামচে সাধারণত 5 ml, ঠিক আছে? 1 চামচ মানে 5 ml, তাহলে তারে 10 চামচ বা 50 ml দিয়ে শুরু করব। আচ্ছা স্যার। হ্যাঁ, এবার আসেন, এইটা হচ্ছে নো ডিহাইড্রেশন, মানে একদম মাইল্ড, যেটা অল্প। সেই ক্ষেত্রে যদি মডারেট বা সাম ডিহাইড্রেশন হয় সেই ক্ষেত্রে করণীয় কি? সেই ক্ষেত্রে এবার আমাদের আগের হিসাবে ফিরে যেতে হবে, যে একটু আগে বলছিলাম 75 ml পার কেজি হিসাব করতে হবে, ঠিক আছে? যদি বাচ্চার ওয়েট ধরেন 6 কেজি হইলো, 6 কেজি হইলো, তাহলে এবার হিসাব করেন 6 ইনটু 75 কত হয়? 6 ইনটু 75 450 ml, ঠিক আছে? 450 ml, তাহলে আমাদের দেয়ার নিয়মটা কি? এই 450 ml আমার 4 ঘন্টার ভিতর খাওয়াইতে হবে, ঠিক আছে? 450 ml 4 ঘন্টার ভিতর, ঠিক আছে? 4 ঘন্টার ভিতর, তাহলে আমরা স্টার্ট মানে প্রথমে দিব কতটুকু? 4 ঘন্টার ভিতর যেহেতু দিতে হবে 450, আমরা প্রথমে দিয়ে দিই 150, এরপর আস্তে আস্তে বাকিটা খাওয়াবো, ঠিক আছে? বুঝতে পারছেন?
হিসাব বুঝতে পারছেন? এটা লিখে রাখেন, ঠিক আছে? 75 ml পার কেজি হিসাবে আমরা দিব 4 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার মধ্যে। এরপর যদি উন্নতি হয় এইসব খাওয়ানোর পরে 4 ঘন্টার পর, তারপর আমরা ওই আগের মতো হিসাবে যাবো, প্রতিবার পাতলা পায়খানার পর 10 চামচ খাওয়াবো, ঠিক আছে? আর এবার আসেন সিভিয়ার মারাত্মক অবস্থা, ওই যেটা বললাম শেষ অবস্থা যেটা সিভিয়ার ডিহাইড্রেশন। এই ক্ষেত্রে তো আর ওট স্যালাইনে কাজ হবে না, এই ক্ষেত্রে আমাদের অপশন কি? কলেরা স্যালাইন। এই ক্ষেত্রে আমাদের অপশন কলেরা স্যালাইন। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে কলেরা স্যালাইন দিবেন কিভাবে? বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে বড়দের মতো তো আর দিয়ে দেওয়া যাবে না 1 লিটার, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে করণীয় কি? বাচ্চাদের ক্ষেত্রে আমরা হিসাব করি, যদি 1 বছরের কম হয় বাচ্চা, 1 বছরের কম বা 10 কেজির কম, যে কোনো একটা মানদণ্ড মনে রাখলেই হবে, 1 বছরের কম বা 10 কেজির কম, ঠিক আছে? আমি এটা স্ক্রিনশট দিচ্ছি, দেখেন, এটা আপনারা স্ক্রিনশট নিয়ে নেন, আমি দিয়ে দিচ্ছি, মনে রাখতে পারবেন না নাইলে। দেখতে পাচ্ছেন? না স্যার দেখা যাচ্ছে জি না। দেখা যায়? হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন না? জি যে দেখতে পাচ্ছেন সে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দেন আপনাদের, ঠিক আছে? আর একটু ফাইটে যাবে। এখন দেখতে পাচ্ছেন? এই যে মাঝখানে যে সফটটা দেখতে পাইলেই হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ স্যার 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 ঠিক আছে হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে ইনফ্যান্ট, মানে ওই যে বললাম 1 বছরের কম। ইনফ্যান্ট বলতে বোঝায় 1 বছর, ঠিক আছে? আন্ডার 12 মান্থ বা 1 বছরের কম হলে আমরা কি করব? করব হইছে 30 ml পার কেজি হিসাব করে প্রথম 1 ঘন্টায় দিব, ঠিক আছে? বাচ্চার ওয়েট ধরেন 6 কেজি, তাইলে 30 ml ইনটু 6 কত হয়? 180 ml দিয়ে দেব 1 ঘন্টার ভিতর, ঠিক আছে? তারপরে করব কি? তারপর হইছে 70 ml পার কেজি হিসাব করে বাকিটা দেব 5 ঘন্টায়, ঠিক আছে? এটা হচ্ছে 1 বছরের কম হইলে। আর যদি 1 বছরের বড় হয় তাহলে এই যে প্রথম যেটা 30 ml পার কেজি এটা দিয়ে দেব 30 মিনিটে, আর বাকি 70 ml পার কেজি দেব 2.5 ঘন্টায়, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে হিসাব হইছে এইটা। এটা কিন্তু কলেরা স্যালাইনের হিসাব, ওআরএস না, ঠিক আছে? কলেরা স্যালাইন আমরা এইভাবে দিব। বুঝতে পারছেন? না বুঝতে পারলে জিজ্ঞেস করতে পারেন। বুঝতে পারছেন? আচ্ছা, আবার বলতেছি, শুনে নেন। আমাদের টোটাল হিসাব হইছে 100 ml, ঠিক আছে? 30 প্লাস 70, 100 ml দিতে হবে পার কেজিতে, ঠিক আছে? যদি 5 কেজি হয় 500 ml দিতে হবে। কিন্তু এই 500 ml রে আমরা দুই ভাগে ভাগ করে দেব। প্রথম 30 ml পার কেজি, 500 ml রে আমরা দুই ভাগে করব। প্রথমে দেব 30%, 500 ml এর 30% কত? 150 ml। এই 150 ml দেব 1 ঘন্টার ভিতর যদি 1 বছরের ছোট বাচ্চা হয়। আর বাকি 350 ml দেব পরবর্তী 5 ঘন্টায়, ঠিক আছে? বুঝছেন? আর যদি 1 বছরের বড় বাচ্চা হয় তাহলে এই 500 ml এর প্রথম 30 মিনিটে দিয়ে দেব 150 ml, বাকি 2.5 ঘন্টায় দেব বাকি 350 ml, ঠিক আছে? জাস্ট ওয়েট যেটা বাচ্চা সেইটা 30 ml আর 70 ml দিয়ে গুণ করবেন। আর টাইমটা মনে রাখবেন, 1 ঘন্টা 5 ঘন্টা, আর বড় বাচ্চা হইলে 1 বছরের বড় হইলে 30 মিনিট আর 2.5 ঘন্টা, ঠিক আছে? মানে হাফ হয়ে যাচ্ছে জাস্ট, আর কিছুই না। বুঝতে পারছেন আশা করি। জি স্যার জি আর বুঝছি এর পাশাপাশি আরো কিছু বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম আছে। বাচ্চাদের ক্ষেত্রে ওআরএস খাওয়াবেন, স্যালাইন দিবেন, সব ঠিক আছে। ব্রেস্ট ফিডিং করাইতে হবে, ঠিক আছে? ব্রেস্ট ফিডিং, বুকের দুধ, মায়ের বুকের দুধ খাওয়াইতে হবে। বাচ্চা যদি বুকের দুধ টানতে না পারে বারবার চেষ্টা করতে হবে, ঠিক আছে? বারবার বুকের দুধ খাওয়াইতে হবে। এর পাশাপাশি আর কি করতে পারেন? এর পাশাপাশি আর জিঙ্ক দিতে হবে। জিঙ্কের সিরাপ পাওয়া যায়, ঠিক আছে? সিরাপ পাওয়া যায়, জিঙ্ক দেবো। জিঙ্কের সিরাপ কতটুকু দিবেন? যদি ছোট বাচ্চা হয় তাহলে হাফ চামচ, ঠিক আছে? ছোট বাচ্চা হলে হাফ চামচ, আর একটু বড় বাচ্চা হলে 1 চামচ। ওই মানে 10 কেজির কম 10 কেজির বেশি, ঠিক আছে? ওই হিসাবে হাফ চামচ 1 চামচ, 2 বেলা। জিঙ্কের ডোজ কিন্তু 2 বেলা, ঠিক আছে? বিডি হাফ চামচ আর 1 চামচ। আর যদি বেশি বড় বাচ্চা হয় তাহলে 2 চামচ, মানে 20 কেজি ক্রস করলে 2 চামচ দিতে পারেন। 10 থেকে 20 কেজির ভিতর 1 চামচ, আর 10 কেজির কম হইলে হাফ চামচ। কয়বার দিতে হবে জিঙ্ক? 2 বার, 2 বার। জিঙ্কের ডোজ সব সময় 2 বার। বিডি তো স্যার বিডি ডোজ, হ্যাঁ বিডি ডোজ সব সময় 2 বার, সকাল রাত। আর যারা একটু বড় বাচ্চা, একটু বড় বাচ্চা বলতে ধরেন 1 বছরের বেশি, 1 বছরের ছোট না, 1 বছর আপ, তাদের ক্ষেত্রে আমরা জগস দিতে পারি, ঠিক আছে? জগস দিতে পারি। বেশি ছোট বাচ্চা হলে দেওয়ার দরকার নাই, একটু বড় বাচ্চা মানে 1-2 বছর, তাদের ক্ষেত্রে আমরা এর পাশাপাশি জগস দেই। জগসেরও সিরাপ পাওয়া যায়, জগস দিব তাদের ক্ষেত্রে।
এবার আসেন বড়দের বেলায়, ছোটদের তো ট্রিটমেন্টই, ছোটদের বেলায় অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের ফার্স্ট চয়েস না। ও ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা জিনিস দিই ডায়রিয়া হইলে, ঠিক আছে, প্রোবায়োটিক দিই, এন্টারোজার্মিনা, নাম শুনতে পারেন অনেকে, এন্টারোজার্মিনা নাম শুনছেন আগে কখনো? ছোট না বাচ্চাদের স্যার শুনে না এটা। অ্যান্টোজার্মিনা প্লাস হচ্ছে প্রোজার্মিনা। ওই এক এক কোম্পানি আর কি, এন্টারোজার্মিনা মনে রাখেন তাইলে হবে। এটা জেনেরিক হচ্ছে প্রোবায়োটিক, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছাড়ে, ঠিক আছে, প্রোবায়োটিক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছাড়ে। এন্টারোজার্মিনা একটা কোম্পানি নাম দিছে আর কি। এই এন্টারোজার্মিনা দেই বাচ্চাদের ক্ষেত্রে ডেইলি একটা করে। এখন বোতল বের হয়ে গেছে, আগে আমাদের স্যাচে ছিল, স্যাচে সাধারণত মিশাইতে হইতো দুধের সাথে বা পানির সাথে, ঠিক আছে, এখন লাগে না, এখন ডাইরেক্ট বোতল আকারেই পাওয়া যায়। বোতল প্রতিদিন এক বোতল, ঠিক আছে, প্রতিদিন এক Liquid। বোতল 5 দিন সাধারণত খাইতে বলে, 5 দিন বা 7 দিন এরকম, ঠিক আছে, এর কম না, 5 থেকে 7 দিন দিই। এটা কিন্তু বড়দের ক্ষেত্রে না, বাচ্চাদের ক্ষেত্রে, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে। বড় আমাদের জন্য লাগবে না, আমাদের জন্য এন্টারোজার্মিনার কোনো রোল নেই, আমাদের না জন্য স্যার, অ্যান্টিবায়োটিক। ক্যাপসুল আছে হ্যাঁ। স্যার, ট্রুগার্ড ক্যাপসুল ক্যাপসুল 9 বিলিয়ন। এবার আসেন আমাদের বড়দের ক্ষেত্রে করণীয় কি। বড় আমরা অ্যাডাল্টদের ডায়রিয়ার ক্ষেত্রে করণীয় কি। স্যালাইনের কথা তো বললাম, ফার্স্ট ট্রিটমেন্ট অবশ্যই স্যালাইন, স্যালাইন ছাড়া কোনো কাজ হবে না, ডিহাইড্রেশন কারেকশনের জন্য স্যালাইন লাগবে। এর পাশাপাশি আর কি দিবেন? পাশাপাশি তো স্যার দেওয়া যায় স্যার একসঙ্গে যদি একটা ট্রিটমেন্ট স্যার আমি একজনের কাছে শিখছিলাম স্যার, ডক্টরের কাছ হ্যাঁ। থেকে, যেটা উনি স্যার বলেন। একসঙ্গে স্যার অ্যাজিথ্রোমাইসিন 1000 মিলিগ্রাম একসঙ্গে দুইটা, হ্যাঁ আর পরে তখন হচ্ছে রোল হচ্ছে 500 মিলিগ্রাম করে একটা দিনে একবার, আর এর সঙ্গে হচ্ছে যদি বেশি আরো থাকে মেট্রিনাজল যুক্ত করা যায়। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সবই ঠিক আছে। এবার আমি বলতেছি একটু শুনেন। ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের চয়েস অফ অ্যান্টিবায়োটিক, আমরা অ্যান্টিবায়োটিক দেই, সাধারণত দেই না এমন না, অ্যান্টিবায়োটিক কিন্তু দিতে হয় ডায়রিয়াতে, ঠিক আছে। ডায়রিয়া ব্যাকটেরিয়া দেওয়া হয়েছে না ভাইরাস দেওয়া হয়েছে না প্যারাসাইট দেওয়া হয়েছে আমরা কেউ জানি না, কেউ বুঝতে পারি না, তাই আমরা এম্পেরিক্যাল থেরাপি দিই, এমন থেরাপি দিই যাতে সবগুলাই কভার করে, ঠিক আছে, সবগুলাই কভার করে। সাধারণত ভাইরাল ডায়রিয়া হলে ভাইরাল ডায়রিয়ার কোনো ট্রিটমেন্ট নেই, এই ক্ষেত্রে আমাদের মেইন ট্রিটমেন্ট কি, ডিহাইড্রেশন প্রিভেন্ট করা, বাকিটা অটোমেটিকই সাইরে যায়, কারণ ভাইরাল অমন কোনো ওষুধ যেগুলো দিলে ডায়রিয়া প্রিভেন্ট হবে। তাই ভাইরাসের অ্যান্টিভাইরাল কোনো কিছু দেওয়ার দরকার নাই, আমরা দিই অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিপ্যারাসাইডাল বা অ্যান্টিঅ্যামেবিক, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্টিবায়োটিক চয়েস কি করবে, অ্যান্টিবায়োটিক ডায়রিয়ার জন্য সবসময় ফার্স্ট চয়েস আমাদের সিপ্রোফ্লক্সাসিন, সেকেন্ড চয়েস এজিথ্রোমাইসিন, ঠিক আছে। ফার্স্ট চয়েস আমাদের এজিথ্রোমাইসিন না, ফার্স্ট চয়েস অলওয়েজ সিপ্রোফ্লক্সাসিন, আর সেকেন্ড চয়েস এজিথ্রোমাইসিন, ঠিক আছে। তাহলে সিপ্রোফ্লক্সাসিন তো বাজারে ওই সিপ্রোসিন সিপ্রোটিপ্রো অনেক নামে পাওয়া যায়, এটার ডোজ বিডি ডোজ 5 দিন মিনিমাম চালাইতে হবে। ডায়রিয়া ভালো হয়ে গেল একদিন খেয়ে ছাইড়ে দিলাম এমন করা যাবে না, ডোজ কমপ্লিট অবশ্যই করতে হবে। 5 দিনের ডোজে আমরা দেব, বিডি ডোজে দিব। যাদের সিপ্রোফ্লক্সাসিন না দিয়ে এজিথ্রোমাইসিন দিব তাদের ক্ষেত্রে কেমন, তাদের ক্ষেত্রে স্টার্ট ডোজ অবশ্যই 1000 এমজি, ঠিক আছে, মানে দুইটা ট্যাবলেট একসাথে খেতে বলবো প্রথম দিন, পরের 4 দিন সিঙ্গেল ট্যাবলেট খাবে একটা করে, মানে টোটাল 5 দিনের ডোজ, কিন্তু শুরুর দিন 1000 এমজি খাবে, মানে দুইটা ট্যাবলেট খাবে একত্রে, ঠিক আছে। পরের দিনগুলোয় একটা করে খাবে, 5 দিনের ট্রিটমেন্ট। এই ক্ষেত্রে এই দুইটাই আমরা ডায়রিয়ার ক্ষেত্রে সাধারণত ট্রিটমেন্ট দিয়ে থাকি। আর যারা হসপিটাল অ্যাডমিট পেশেন্ট তাদের ক্ষেত্রে তো এজিথ্রোমাইসিন তো ওইভাবে নাই, আইবি টাইবি পাওয়া যায় না, আমরা এই ক্ষেত্রে সিপ্রোফ্লক্সাসিন দিই। সিপ্রোফ্লক্সাসিনে যদি কাজ না তাহলে হায়ার অ্যান্টিবায়োটিক দেয়, একদম সেফিউরোক্সিন, হ্যাঁ আইবি, যেগুলো আইবি দেয়া লাগবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমরা সিপ্রোফ্লক্সাসিন দিয়ে শুরু করি, সিপ্রোফ্লক্সাসিনে কাজ না হলে আমরা পরবর্তীতে আরো ভালো অ্যান্টিবায়োটিকে যাই, সেফিউরোক্সিন বা সেট্রাক্সন এইসব গ্রুপের দিকে যাই, ঠিক আছে। কিন্তু সবসময় শুরু করবো সিপ্রোফ্লক্সাসিন দিয়েই, ঠিক আছে, বুঝতে পারছেন। অ্যান্টিবায়োটিক এই তিনটে, আর কিছু না, খালি সিপ্রোফ্লক্সাসিন আর এজিথ্রোমাইসিন, এই মনে রাখলেই হবে। ক্লিয়ার সবাই, ডোজ ক্লিয়ার? জি স্যার, জি। এবার আসেন এর পাশাপাশি আর মেট্রোনিডাজলও আমরা দেই, ঠিক আছে। ডায়রিয়ার জন্য মেট্রোনিডাজল খুব কমন। মেট্রোনিডাজল কেন দেই, মেট্রোনিডাজল কিন্তু দুই ভাবে কাজ করে, ব্যাকটেরিয়াও মারে, সাথে ওই যে বললাম অ্যান্টোমোবিয়া হিস্টোলাইটিকা প্যারাসাইট, মানে অ্যামেবিউসিডাল, হ্যাঁ মেট্রোনিডাজল হচ্ছে অ্যামেবিউসিডাল প্লাস ব্যাকটেরিয়া দুইটাই মারে, এজন্য আমরা মেট্রোনিডাজল দিই। মেট্রোনিডাজলের ডোজ কেমন, কয় বেলা দেই মেট্রোনিডাজল? এটা 3 বেলা দেওয়া যায় স্যার। হ্যাঁ মেট্রোনিডাজল আমরা 3 বেলা দিই, মেট্রোনিডাজল 3 বেলা দিই। কয় দিনের জন্য দেই সাধারণত? এটা স্যার 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন। মেট্রোনিডাজল একটু ডিফারেন্স, মেট্রোনিডাজল শুধু শুধু 5 দিন খাওয়ানোর দরকার নাই,
মেট্রোনিডাজল 3 দিন খাওয়াইলেই এনাফ, ঠিক আছে? 3 দিন খাওয়াইলেই এনাফ, এর বেশি লাগে না। কিন্তু ওই যে এজিথ্রোমাইসিন সিপ্রোফ্লক্সাসিন কিন্তু 5 দিন কমপ্লিট করতে হবে, এগুলো 3 দিনের ডোজ নাই ওইভাবে, ঠিক আছে? 3 জি, দিন যারা জি, দেয় এটা ম্যালপ্রাক্সিস, 3 দিনের ডোজ নাই, 5 দিন দিতে হয়। এর পাশাপাশি আরেকটা ওষুধ দেই, কি ওষুধ দেই? হ্যাঁ বলেন। স্যার ওই যে আইসিজি ডিআরবি আর মহাখালী কলেরা হসপিটালের যে গাইডলাইন সেখানে যে বলে মানে যদি পেশেন্ট অ্যাডমিট না হয়, হ্যাঁ হসপিটালাইজ না হয়, তো সেক্ষেত্রে তো অ্যাজিথ্রোমাইসিনের সিঙ্গেল ডোজ দেয় 1000 মিলিগ্রাম। হ্যাঁ, আমাদের এজিথ্রোমাইসিন সিঙ্গেল ডোজ 1000 মিলিগ্রাম দিতে পারে, কিন্তু ওই যে বললাম ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস কিন্তু এজিথ্রোমাইসিন না, আমাদের ফার্স্ট চয়েস অলওয়েজ সিপ্রোফ্লক্সাসিন। এরপর এজিথ্রোমাইসিনে আমরা যাই, অনেকের ক্ষেত্রে দেই, অনেকের সিপ্রোফ্লক্সাসিনে হাইপার সেনসিটিভিটি আছে, দেই। আর আপনি যেটা বললেন যে 1000 মিলিগ্রাম স্টার ডোজের একটা সিঙ্গেল, এইটা ছিল, ঠিক আছে, এটা ছিল, কিন্তু বর্তমানে এটা নিয়েও অনেক ঝামেলা আছে, আমরা সিঙ্গেল ডোজ এইভাবে দিতে পারি না অ্যান্টিবায়োটিক। যদি সিঙ্গেল একদিনের শুধু স্টার ডোজে দেন এটা পরবর্তীতে রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, এজন্য অবশ্যই ডোজ কমপ্লিট করতে হবে। এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে হাইস্ট একদিন কম দিতে পারেন, জাস্ট ওই 1000 দিয়ে যেহেতু শুরু করছেন, আমার টোটাল হইতে হবে, ঠিক আছে, টোটালটা পূরণ করতে হবে, যেহেতু 1000 দিয়ে শুরু করছেন তাহলে পরবর্তী 3 দিন সিঙ্গেল ডোজ চালাতে হবে। এক্ষেত্রে 4 দিন না দিয়ে 3 দিন দিতে পারেন জাস্ট, কিন্তু এটা দেওয়ার নিয়ম, কারণ গাইডলাইনে যাই থাক, গাইডলাইনে এই ক্ষেত্রে আমাদের দ্বন্দ্ব আছে, ঠিক আছে, দ্বন্দ্ব আছে, কারণ সিঙ্গেল ডোজ দিলে রেজিস্ট্যান্স হওয়ার চান্স বেশি। বুঝতে পারছেন? ঠিক আছে। হুম। এবার আসেন এর পাশাপাশি অ্যান্টিবায়োটিক আর মেট্রোনিডাজলের কথা তো বললামই, 3 দিনের ডোজ দেই, টিডিএস মানে 3 বেলা দেই, ঠিক আছে? মেট্রোনিডাজল দিলে একটা সমস্যা হতে পারে, কি সমস্যা হয় বলেন তো? অরুচি। অরুচি প্লাস নাউকিয়া, মানে বমি বমি ভাব হয় পেশেন্টের, ঠিক আছে? মেট্রোনিডাজলের একটা কমন সাইড এফেক্ট বমি বমি ভাব, বমিও হইতে পারে কিন্তু বমি বমি ভাবটা বেশি হয়, ঠিক আছে? তাহলে মেট্রোনিডাজল দিলে যদি পেশেন্ট বমির কমপ্লেন করে সাথে একটা ওইগুলার ওষুধ দিয়ে দিতে হবে। সাধারণত আমরা বারগুন বা ইমিস্টার দিয়ে দিই, বমি হইলে ইমিস্টার দিয়ে, ছাড়া ইমিস্টার দেওয়া লাগে না, বারগুন দিয়ে। এই ক্ষেত্রে কিন্তু অমিডন দেওয়া যাবে না, অমিডন দিলে কিন্তু ডায়রিয়ারও বাড়বে, ঠিক আছে? ভুলেও ডায়রিয়ার পেশেন্টদের ক্ষেত্রে অমিডন মানে ডমপেরিডন গ্রুপ ইউজ করা যাবে না, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, গ্যাস্ট্রিক এরপর সমস্যা দিলে গ্যাস্ট্রিক ওষুধ কোনটা ব্যবহার করা যাবে? হ্যাঁ, গ্যাস্ট্রিক ওষুধ কোনটা ইউজ করবেন আপনারা বলেন তো? ইউজ করব ডায়রিয়ার না, ডায়রিয়ার ক্ষেত্রে ইসোমেপ্রাজোল ওমেপ্রাজোল এইসব ব্যবহার করা যাবে না। প্যান্টোপ্রাজল, ফেমোটিডিন। হ্যাঁ, প্যান্টোপ্রাজোল আর ফেমোটিডিন। ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের থার্ড চয়েস H2 ব্লকার, H2 ব্লকার মানে ফেমোটিডিন, ঠিক আছে? যদি ফেমোটিডিনে কাজ না করে বা বেশি পাওয়ারের দিতে হয় তাহলে আমরা প্যান্টোপ্রাজোলে চলে যাব। ইসোমেপ্রাজোল, অমিপ্রাজোল, র্যাবিপ্রাজোল এগুলো আমরা দিব না, ঠিক আছে? স্যার প্যান্টোপ্লাজল খাইলে অনেকের তো অস্বস্তি বোধ হয়। কোনটা কি খাইলে? প্যান্টোপ্লাজল। প্যান্টোপ্রাজোল খেলে অস্বস্তি বোধ হলে প্যান্টোপ্রাজোলও বাদ দিয়ে দেবেন, H2 ব্লকার দেবেন, ফেমোটিডিন দিবেন, ঠিক আছে? ফেমোটিডিন দিবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এবার আসেন এর পাশাপাশি আমরা জক্সও দেই পেশেন্টে, ঠিক আছে? জক্স কেন দিই? কারণ প্যারাসাইট দিয়ে হলে অ্যান্টিবায়োটিকে সাধারণত কাজ হবে না, সেই ক্ষেত্রে হইছে জক্স কাজে দেবে, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমরা জক্স দেবো। জক্স সাধারণত 3 দিনের ডোজে দেই বা 5 দিনের ডোজে দেই, ঠিক আছে? মিনিমাম দিলে 3 দিনের ডোজেও দেওয়া যায়, 5 দিনের ডোজেও দেওয়া যায়। জক্স কয় বেলা দেয়? জক্স কয় বেলা? 2 বেলা। হ্যাঁ, 2 বেলা, 2 বেলা, ঠিক আছে? 3 দিনের জন্য দিলেও হয়, 5 দিনের জন্য দিলেও হয়। 3 দিনের জন্য দিলেই হয়, বেশি লাগে না, শুধু শুধু খাওয়ায় লাভ নাই। বিডি ডোজে 3 দিনের জন্য আমরা জক্স দেব, ঠিক আছে? জি স্যার। আর কিছু না, গ্যাস্ট্রিকের কথা তো বললাম, যদি তারা গ্যাস্ট্রিকের ওষুধ দিতে হয় প্যান্টোপ্রাজোল দিবেন বা ফেমোটিডিন দিবেন, এই ট্রিটমেন্ট, আর কোনো ট্রিটমেন্ট নাই ডায়রিয়ার ক্ষেত্রে, এই ট্রিটমেন্ট। যদি অ্যাডমিট পেশেন্ট হয় সেই ক্ষেত্রে ইনজেক্টেবল ইউজ করতে হবে, তাদের মুখে খাইতে দেওয়া যাবে না। আর পাশাপাশি ওই যে বললাম বমির ওষুধ দিতে হয়, কিন্তু যাদের বমির সমস্যা মানে গ্যাস্ট্রোএন্টারাইটিস, যাদের ফুড পয়জনিং যেটা বলেন, তাদের অবশ্যই এর পাশাপাশি বমির ওষুধ দিতে হয়। বমির ওষুধের জন্য ইমিস্টার চয়েস করবেন, যদি বেশি খারাপ অবস্থায় ইমিস্টার বা প্যালোক্সিয়ার, যদি কম হয় তাহলে বারগুন টারগুন দিতে পারেন, ঠিক আছে? বারগুনে অত ভালো কাজ করবে না, ইমিস্টার বা প্যালোক্সি দেয়াই ভালো।
যদি পেশেন্ট যদি থাকে প্রেগন্যান্সি, তাহলে প্যালোক্সিসেট্রন সবচেয়ে বেস্ট ইফিকেসি, বাট অন্ডাসেট্রন ইফিকেসি নয়। প্রেগন্যান্সিতে এটা নিয়ে একটু ঝামেলা আছে। প্রেগন্যান্সিতে অন্ডানসেট্রন, প্যালোনোসেট্রন মানে প্যালোক্সি, ইমিস্টার দুইটাই দেয়ার ওইভাবে নিয়ম নাই, ঠিক আছে। প্রেগন্যান্সিতে আমরা দিই সাইক্লিজিন, মেক্লিজিন, এই দুইটা হচ্ছে বেস্ট চয়েস আমাদের, ঠিক আছে, সাইক্লিজিন আর মেক্লিজিন। কিন্তু বর্তমানে অনেকে ফলো করে না, অনেকে ইমিস্টার প্যালোক্সি দেয়। সেই ক্ষেত্রে যদি ইমিস্টার আর প্যালোক্সির মধ্যে দেন, প্যালোক্সি দেওয়াটা একটু বেটার, ঠিক আছে, প্রেগন্যান্সিতে। কিন্তু আদর্শ নিয়ম সাইক্লিজিন আর মেক্লিজিন, মেক্লিজিনটা বেশি দেয়, ঠিক আছে, আদর্শ নিয়ম মেক্লিজিন দেয়। আর বারগন কিন্তু দেওয়া যায় না প্রেগন্যান্সিতে, বারগন দিবেন না কিন্তু বারগন তো অনেক সাইড ইফেক্ট স্যার, এটা তো বিশাল সাইড ইফেক্ট। হ্যাঁ, বারগন প্রেগন্যান্সিতে কন্ট্রাইন্ডিকেটেড, বারগন দেওয়া যাবে না। তারপর আরো ওষুধ আছে যে অ্যাবোমিন, ট্যাবোমিন, এই টাইপের, এগুলো প্রেগন্যান্সিতে কিন্তু আমরা দেই না, ঠিক আছে, এগুলো দেই না। আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলতে পারেন।